দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে। সাথে আছি আমি রীতিপ্রভা। আজকে আমরা মূলত বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট নিয়ে আলোচনা করব। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে এই বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে আমরা বড় একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি হঠাৎ করে। 4 অগস্ট থেকে 8 অগস্টের মধ্যে পয়েন্টস দাঁড়িয়েছে 5924.81 পয়েন্টস, which was the biggest rise since 19th March 2020। এবং সানডেতে আমরা দেখেছি যে 6015 পয়েন্টসে গিয়ে দাঁড়িয়েছে। এই হঠাৎ করে পজিটিভ মুভমেন্টস হওয়ার কারণটা কি এবং এর পরিস্থিতি সামনে কতটুকু সম্ভাবনা এনে দিবে বিনিয়োগকারীদের জন্য? আমার মাঝে উপস্থিত আছেন ফাহিম হাসান, রিসার্চ অ্যানালিস্ট, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। ফাহিম ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের মার্কেট ওয়াচে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে আমরা পজিটিভ মুভমেন্টস দেখতে পেয়েছি। বিনিয়োগকারীদের জন্য এটা একটা সম্ভাবনা এনেছে এবং দেখতে পেয়েছি সব সেক্টরেই একটা বড় একটা পজিটিভ মুভমেন্ট। এর বিষয়ে যদি একটু বলেন। সো মোটা দাগে প্রায় সব সেক্টরই বেশ ভালো করেছে, বিশেষ করে লার্জ ক্যাপ সেক্টরগুলো হচ্ছে বেশ ভালো করে, যার কারণে হচ্ছে মার্কেটে এত পয়েন্ট রাইজ হয়। সো ফাইন্যান্সিয়াল সেক্টরের থেকে আপনার এনবিএফআই হচ্ছে 26% গেইন করে মার্কেট ক্যাপ বেসিসে। ব্যাংক সেক্টর হচ্ছে আপনার 16.5% এবং ইন্স্যুরেন্স হচ্ছে রাফলি 9%। আর আমি যদি নন ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে আপনার টেলিকম সেক্টর সব থেকে ভালো করে, 26% গেইন করে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড 20%, ফুয়েল অ্যান্ড পাওয়ার রাফলি 14%, ইঞ্জিনিয়ারিং 11.5% আর ফার্মাসিউটিক্যালস হচ্ছে 5% গেইন করে। আমরা যদি এখন টপ ট্রেডেড স্টকসের দিকে যাই, কোন কোন কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে এবং বিক্রেতার থেকে ক্রেতা অনেক বেশি দেখা গিয়েছে? সো গত সপ্তাহে টার্নওভার বেসিসে ব্যাট বিসি সবথেকে টপ ট্রেডেড স্টক ছিল, এটা 23% গেইন করে গত সপ্তাহে এবং আপনার টার্নওভার ছিল 139 কোটি টাকা। ফলোড বাই স্কয়ার ফার্মা 10% গেইন করে, বাট টার্নওভার ছিল 113 কোটি টাকা। ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংক হচ্ছে 25% গেইন করে, আপনার টার্নওভার ছিল 56 কোটি টাকা। সিটি ব্যাংক 103 কোটি টাকা ছিল এবং এর গেইন ছিল হচ্ছে 21%। ইসলামী ব্যাংক একটা পজিটিভ মুভমেন্ট ছিল এই সপ্তাহে, এটা রাফলি 21% গেইন করে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গত 3 ট্রেডিং ডেতে আপনার টোটাল টার্নওভার ছিল হচ্ছে 10 কোটি টাকা, কিন্তু আমি যদি ওই 3 দিন বাদ দিয়ে এন্টায়ার 2024 চিন্তা করি তাহলে টোটাল টার্নওভার ছিল মাত্র 30 লক্ষ টাকা। টেলিকমের মধ্যে রবি হচ্ছে 29% গেইন করে, গ্রামীণ ফোন হচ্ছে 25% গেইন করে। আপনার আর অন্যান্য মেনশনেবল স্টকগুলোর মধ্যে এক মিলাপ আছে, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, ইউপিজিডিসিএল এবং হচ্ছে ডিবিএইচ ফাইন্যান্স। আমরা যদি এখন ম্যাক্রো ইকোনমিকের দিকে যাই, দেখা গিয়েছে যে ইন্ডাস্ট্রিগুলো অনেকদিন বন্ধ ছিল, তারপর আস্তে আস্তে খুলেছে। প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, স্কুল, কলেজ সেগুলো কিন্তু খুলে গেছে। সব ধরনের মুভমেন্টসই কিন্তু অনেক স্লোলি গ্রো করেছে, কিন্তু অথচ আমরা মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্টস দেখতে পেয়েছি। ম্যাক্রো ইকোনমিকের দিকে ইনফ্লেশন বা ইকোনমি কতটুকু গ্রো করতে পারে সামনে? সো বেসিক্যালি রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জের কারণে আপনার হচ্ছে কলকারখানায় অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে হ্যাম্পার হয়েছিল, ইন্টারনেট ডিসরাপশনের কারণে হচ্ছে কমিউনিকেশন ঠিকমতো হয়নি, আর হচ্ছে বন্দর হচ্ছে ব্যাকলগ হয়ে গিয়েছিল। সো বেসিক্যালি হচ্ছে আপনার স্থিতিশীলতা আসলে আস্তে আস্তে জিনিসগুলো হচ্ছে আপনার স্বাভাবিক পর্যায়ে আসবে। মুদ্রাস্ফীতির ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার 9%-এর উপরে বেশ কয়েক মাস ধরেই ছিল, যেটা হচ্ছে আপনার মার্কেট ম্যানেজমেন্ট করার মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মুদ্রাস্ফীতিটাকে কন্ট্রোল করতে হবে। মানে বাংলাদেশ ব্যাংক একা মুদ্রানীতি দিয়ে হচ্ছে আপনার মুদ্রাস্ফীতি কন্ট্রোল করবে সেটা আসলে সম্ভব নয়। সুদ হারের ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু বাংলাদেশ ব্যাংক মে মাসে হচ্ছে সুদ হারকে পুরোপুরি মার্কেটের উপর ছেড়ে দিয়েছে, সো বেসিক্যালি হচ্ছে আপনার বড়োইং কস্ট বৃদ্ধি পেয়েছে। সো যারা হচ্ছে ফ্যাক্টরিজ বা বিজনেসেস তাদের জন্য হচ্ছে আপনার এই মুহূর্তে হচ্ছে একটু বেশ কষ্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসের ক্ষেত্রে। আর একটা যেটা হচ্ছে আপনার ডলারের ক্ষেত্রে ক্রলিং পেকটা ইম্পোজ মানে শুরু করার কারণে হচ্ছে ডলার সাপ্লাইতে একটা মোটামুটি স্ট্যাবিলিটি এসেছে। আপনার রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট ইন্ডেক্স যেটা, সেটা হচ্ছে 100-তে আছে। সো হুইচ ইন্ডিকেটস যে আপনার মোটামুটি এক্সচেঞ্জ রেট মোরলেস স্টেবল। সো ইমিডিয়েট হরাইজনে আমরা হচ্ছে কোনো ডেপ্রিসিয়েশন প্রেশার দেখছি না। আরেকটা ডেভেলপমেন্ট যেটা ছিল আপনার হচ্ছে এক্সপোর্টের ডাটা রিভিশন, এটা একটু নেগেটিভলি এফেক্ট করবে আমাদেরকে, বাট হোপফুলি যদি হচ্ছে আপনার কলকারখানাগুলো হচ্ছে রিবাউন্ড করতে পারে, কাপলড উইথ এক্সপোর্ট ডেস্টিনেশন আমাদের ইউএস, ইউরোপ, তারা যদি আপনার ডিমান্ড রিবাউন্ড করে দেন হচ্ছে হোপফুলি এক্সপোর্ট থেকে আমরা বেশ ভালো একটা ইনফ্লো দেখতে পারবো। ইম্পোর্ট কম্প্রেশন যেটা চলছে সেটা আই গেস অনগোয়িং রাখতে হবে, বিকজ ফর দ্য সেক অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, বিকজ হচ্ছে এটা এখনো একটু প্রেসারে আছে। যদিও আমরা হচ্ছে
ডোনার্স এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এদের কাছ থেকে আমরা অনেক সুবিধা পেয়েছি, বাট স্টিল সামনের দিক থেকে সামনে অনগোয়িং আমাদেরকে রেমিটেন্স এবং এক্সপোর্ট এই দুটো দিয়ে হচ্ছে রিজার্ভটা বিল্ড আপ করতে হবে। রিজার্ভ বিল্ড আপ হচ্ছে মানে নতুন সরকারের জন্য প্রাইমারি চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে আপনার এনার্জি সাপ্লাইটা হচ্ছে আপনার স্টেবল রাখতে হবে। বিজনেসরা বেশ কয়েকদিন ধরেই কমপ্লেইন করে আসছে যে বিকজ এনার্জির কারণে তারা হচ্ছে প্রপারলি ফাংশন করতে পারছে না। আই গেস নতুন সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে এনার্জি সাপ্লাইটাকে কন্টিনিউ রাখা। আমরা যদি বিনিয়োগকারীদের জন্য বলি যে একটা পজিটিভ মুভমেন্টস আসছে এবং সামনে কি আমরা পজিটিভ মুভমেন্টস আশা করতে পারি কিনা? দেখুন এখন যে আমরা মুভমেন্টটা দেখছি এটা হচ্ছে মোরলেস যেটা বোঝা যাচ্ছে হয়তো কিছুটা সেন্টিমেন্ট ড্রিভেন হচ্ছে উইথ দ্য প্রসপেক্ট যে হ্যাঁ ইকোনমিটা ভালো করবে, বাট লিকুইডিটি হচ্ছে প্রাইমারি ড্রাইভার আমাদের মার্কেটে। সো লিকুইডিটি কিরকম কন্টিনিউ করবে তার উপর নির্ভর করছে মার্কেট কত নতুন উচ্চতায় যেতে পারে। অসংখ্য ধন্যবাদ ফাহিম ভাই আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজিত অনুষ্ঠান মার্কেট ওয়াচ দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন www.brackepl.com, ইমেল অ্যাড্রেস info@brackepl.com অ্যান্ড কল সেন্টার 16285। সবাইকে ধন্যবাদ।